আজকে আমি মনুস্মৃতির দ্বিতীয় অধ্যায় কিছু অংশ আমি তুলে ধরছি। আগের দিন আমি বলেছিলাম যে আমরা ব্রাহ্মণ সমাজ আমাদের সমাজকে চারটি ভাগে ভাগ করে দিয়েছিল। যেমন আর তারা বলেছিল যে যারা মুখ থেকে উৎপন্ন হয়েছে তারা হচ্ছে ব্রাহ্মণ, যারা ভুজা থেকে বা বাহু থেকে জন্মগ্রহণ করেছে তারা হচ্ছে ক্ষত্রিয়, যারা পেট থেকে জন্মগ্রহণ করেছে তারা হচ্ছে বৈশ্য, আর যারা পা থেকে জন্মগ্রহণ করেছে তারা হচ্ছে শূদ্র। এইবার আজকে এই দ্বিতীয় খণ্ডে দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ব্রাহ্মণের মঙ্গলবাচক, ক্ষত্রিয়ের বলবাচক, বৈশ্যের ধনবাচক এবং শূদ্রের নিন্দাবাচক নাম লিখিবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের উপনাম হবে যথাক্রমে শর্ম, বর্ম, ভূতি ও দাস। এর মানে হচ্ছে ব্রাহ্মণের মঙ্গলবাচক নাম রাখতে হবে, মানে ব্রাহ্মণের নাম থাকবে মঙ্গলবাচক, মানে মঙ্গলযুক্ত নাম রাখতে হবে ব্রাহ্মণের। ক্ষত্রিয়ের বলবাচক, যেহেতু তারা যুদ্ধ করে সেই জন্য তাদের বলবাচক নাম রাখতে হবে, কোনো ক্ষতি নেই। বৈশ্যের ধনবাচক, যেহেতু তারা ব্যবসা বাণিজ্য করে সেহেতু তাদের ধন রিলেটেড নাম রাখতে হবে। এবং শূদ্রের নিন্দাবাচক, শূদ্রের কি নিন্দাবাচক, কারণ তাদের তো 5 মাস খাটতে হবে যুগের পর যুগ, সেই জন্য তাদের নামটা হবে দীনদাস। দাসের মানে কি? দাসের মানে হচ্ছে যে দাসত্ব করে অন্যের। কার দাসত্ব করে? এখানে কার দাসত্ব করত? ব্রাহ্মণদের, প্রত্যক্ষভাবে ব্রাহ্মণদের। নেক্সট, এইবার আমরা দেখছি উপনয়নের কিছু নিয়ম। উপনয়ন মানে ওই পৈতে 3 জাতিদেরই দেওয়া হতো, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। ব্রাহ্মণরা খুবই শিক্ষিত ছিলেন এবং খুবই বুদ্ধিমান ছিলেন। তারা 3টে জাতিকে রেখেছে কেন, বা 3টে বর্ণকে রেখেছে কেন? কারণ যদি ক্ষত্রিয়কে না রাখা হয় তাহলে কি হবে? তাহলে সে কোনো রকমে তার যুদ্ধের অস্ত্র তার পেছনে ঢুকিয়ে দিতে পারে। এবার যদি বৈশ্যকে না রাখা হয় তাহলে কি হতে পারে? বৈশ্যকে যদি না রাখা হয় তাহলে ওর ব্যবসা বাণিজ্যের যে টাকা পয়সা, সেই টাকা পয়সাই তো আসবে না। তা কী করে চলবে? কি করে ওই মন্দিরের বাক্স ভরবে? তাহলে সুতরাং এই 3 জনের জন্য নিয়ম, তারা 3 জন উপনয়ন বা করতে পারে, তাদের কিছু বিধিনিষেধ আলাদা আছে। যেমন উপনয়ন প্রসঙ্গে বলা হয়েছে গর্ভ হওয়া বিধি 8ম বৎসরে, অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার 6 বৎসর 3 মাসের পর, মানে ব্রাহ্মণের 6 বছর 3 মাসের পর ভূমিষ্ঠ হওয়ার, মানে জন্ম হওয়ার পর 6 বছর 3 মাস হওয়ার পর, আর ক্ষত্রিয়র 7 বছর 3 মাস হওয়ার পর, আর ব্রাহ্মণের এখানে বলেছে গর্ভ হওয়ার বিধি 8ম বৎসরে, অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার 6 থেকে 3 মাসে হওয়ার পর 7 বছর থেকে 3 বছর হওয়া পর্যন্ত, মানে 6 থেকে 6.5 বছর 3 মাস থেকে 7 বছর 3 মাস হওয়া পর্যন্ত দিতে পারে ব্রাহ্মণরা কি পৈতে বা উপনয়ন। ব্রাহ্মণদের উপনয়ন হওয়া উচিত। গর্ভের সময় 11 বৎসরে, অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার 9 থেকে 3 মাসের পর থেকে 10 বছর 3 মাস পর্যন্ত, মানে 9 থেকে 3 মাস থেকে 10 বছর 3 মাস কার? ক্ষত্রিয় উপনয়ন। আর 10 বছর 3 মাস থেকে 11 বছর 3 মাস পর্যন্ত বৈশ্যের উপনয়ন। কিন্তু আমরা কেন এই উপনয়নটাকে উল্লেখ করছি সেটা এখন জানা যাবে। ব্রাহ্মণের গর্ভাবধি 16 বছর পর্যন্ত, অর্থাৎ ভূমিষ্ঠ বিধি 14 বছর 3 মাসের পর, মানে
ব্রাহ্মণের 14 বছর 3 মাসের পর পর্যন্ত, 15 বছর 3 মাস পর্যন্ত, মানে 15 বছর 3 মাস পর্যন্ত, ক্ষত্রিয়ের ভূমিষ্ঠ হওয়ার 21 বছর 3 মাস পর্যন্ত, এবং বৈশ্যের 23 বছর 3 মাস পর্যন্ত উপনয়নকাল অতিক্রান্ত হয় না। মানে কি? মানে এই 3টে বর্ণ, ব্রাহ্মণ তো উচ্চ, ব্রাহ্মণকে রাখতে তো হবে, সেজন্য রেখেছে, কিন্তু ক্ষত্রিয় বৈশ্যদের কাছ থেকেও এই উপনয়ন মাধ্যমে তো টাকা টাকা বিরাট বড় একটা আয়োজন করতে হবে, সেখানে তো অনেক টাকা করে পাওয়া যাবে। আর একজন তো আর আমাদের ধর্মে তো একজন গোত্রীয় বা দুজন বৈশ্য নেই, অনেক আছে, সেটা ওটা একটা আমদানি হচ্ছে। এবার সেই তো বলছে ব্রাত্যের যথাসাধ্য প্রায়শ্চিত্ত না করলে এই অপবিত্রের বেদ অধ্যয়ন করা যাবে না, এবং তার সঙ্গে কোনো ক্রমে কন্যানাদি কোনো সম্বন্ধ নিবন্ধ করা যাবে না। মানে যদি এর বেশি হয়ে যায়, উপনয়ন যদি না করা হয়, তাহলে কি করতে হবে? তাহলে প্রায়শ্চিত্ত করতে হবে। আবার প্রায়শ্চিত্ত করতে গেলে আরও খরচ বেশি। আবার প্রায়শ্চিত্ত যদি না করা হয়, তাহলে কোনো মেয়েও ওই পরিবারে দেওয়া হবে না। তার মানে এক প্রকার ওই পরিবারগুলোকে পরোক্ষভাবে একটা বিধিনিষেধ আরোপ করে জোর করে একটা নিয়ম সৃষ্টি করা হচ্ছে। ঠিক আছে, এবার পরের পাতায় যাই। মনুস্মৃতি 84, যদি বর্ণ জন্মগত না হয় তবে উপনয়নের জন্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বালকের জন্য 8, 11, 12 বছর অর্থাৎ আলাদা আলাদা বছর নির্ধারিত হয় কেন? আর শূদ্রের জন্য কেন উপনয়নের কোনো নির্ধারিত সময় থাকে না? মানে শূদ্রের জন্য কেন উপনয়ন হয় না, সেটাই প্রশ্ন। এর উত্তর হলো, যারা শাস্ত্র পড়ে যথাযথ জ্ঞান অর্জন করতে সক্ষম তারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শ্রেণীভুক্ত, আর যাদের সেইরূপ শিক্ষাগত যোগ্যতা নেই তারাই শূদ্র শ্রেণীভুক্ত। মনে রাখতে হবে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই 3টি বর্ণকে দ্বিজ বলা হয়। এই 3 বর্ণকে দ্বিজ বলার কারণ হলো এর 2বার জন্ম হয়, একবার মাতৃগর্ভ থেকে, একবার একবার ব্রহ্ম জন্ম, মানে পৈতের সময়। অর্থাৎ উপনয়ন সংস্কারে দীক্ষিত হয়ে বেদ অধ্যয়ন আদি বিদ্যার্থী হয়। সেই কারণে শূদ্র বিদ্যাপ্রাপ্তি হয় শূদ্র বিদ্যাপ্রাপ্তি হয়ে দ্বিতীয় জন্ম লাভ করে না। মানে শূদ্রের জন্য সেই উপনয়ন ব্যবস্থাটা নেই, এটাই বলা হয়েছে। জানবো বলি থেকে কি বোঝাতে হয়েছে। বলি অর্থে বোঝানো হয়েছে যজ্ঞাদিতে নিমজ্জন বস্তুর পূজা সামগ্রী উৎসর্গ, ত্যাগ, বিসর্জন, ভূতযজ্ঞ, ইতর জীবকে খাদ্যদান, জন উদ্রব, কর্পূরা দিস্ত্রমের মতে বলিকৃত পশু হলো 6টি মহাপাপের প্রতীক। মানে যে একটা মাসুম একটা জীব রয়েছে, সেটি ছাগল হতে পারে, সেটি ভেড়া হতে পারে, সেটি হচ্ছে 6টি পাপের প্রতীক। তার মানে বলা যেতে পারে ছাগল বলিটা কোনো পাপ নয়, কিন্তু আমরা যদি দেখি অন্য কেউ যদি সেটা বলি দেয় বা তাদের খাদ্য রূপে গ্রহণ করে, সেটি পাপ হয়ে যায়। আমি কারো সপক্ষে বলছি না, যার যেটা ইচ্ছা সেটা খেতেই পারে, কারণ আমরা আমাদের পূর্বপুরুষ জঙ্গলে বাস করতো। জঙ্গলে সব পশু পাখিও মেরেছে, পশু পাখি মেরে আমরা প্রথমে কাঁচা খেতাম, তারপরে পুড়িয়ে খেতাম। তার মানে এখন ওটা কোনো ব্যাপার নেই, কে গরু খাচ্ছে, কে সাপ খাচ্ছে, সব কিছু কথা, মানুষ সর্বভূক। এবার বলা হচ্ছে মনুস্মৃতি 107, বয়সের নিরিখে তোমার পুত্র অবশ্যই বালক, কিন্তু জ্ঞানের নিরিখে সে বালক নয়। এমত অবস্থায় মূর্খ ব্যক্তি বালক এবং বেদ জ্ঞানে সম্পন্ন বালক পিতৃতুল্য বলে পরিগণিত হয়। মানে কি? যদি তুমি বেদ জানো, তবে তুমি যদি মূর্খ সিনিয়র লোক যদি বেদ না জানে, তাহলে সে বালক, আর তুমি যদি বেদ জানো তাহলে তুমি পিতৃতুল্য।
তবে বেদ তাহলে সবাইকে শেখানো হোক না, ওরা সবাইকে শেখাবে না। কাদের শেখাবে? ওদের সন্তান সন্ততি, ওদের পরিবার, বা কেউ যদি বিশেষভাবে কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখায়, ঠিক আছে, সেই ভয়েতে হয়তো করতে হতে পারে। যেমন কর্ণের কথা আমরা মহাভারতে জানি, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একজন দুজনের না, সবার কেন শিক্ষা হবে না, সবার কেন শিক্ষা হবে না? আর সবাই একটা সিনিয়র ব্যক্তি, একটা সিনিয়র ব্যক্তি, মোট কথা শুধু বেদ বা শুধু পুঁথিগত বিদ্যায় কেউ বিদ্বান হয়ে যায় না। আমাদের মা বাবারাও অনেকে যদি মূর্খ বা পড়াশোনা নাও জেনে থাকে, তাও তারা এই প্রকৃতির ওঠানামা, এই ঋতুচক্র দেখে তারা অনেক শিক্ষা লাভ করে এবং তারা চেষ্টা করে তাদের পরবর্তী প্রজন্মকে সেই শিক্ষা প্রদান করতে। কিন্তু আগেকার দিনে বেদ ঋগ বৈদিক যুগে সেই সুযোগটিই ছিল না, কারণ শিক্ষা দেওয়া, শিক্ষা পাওয়ার অধিকার শুধু উচ্চ বর্ণের মানুষের ছিল, নিচে বর্ণের মানুষের কখনোই ছিল না। পক্ষকেশ, পক্ষ শ্বশুর হলে, ধনবান হলেই, পিতৃ সম্পর্ক দিয়ে থাকলেই মহৎ হয় না। যিনি বেদঙ্গ অধ্যাপক তিনি সকলের মধ্যে মহৎ ব্যক্তি, এরূপ জানবে। অ্যাজ ইউজুয়াল যেটা বলেছি, যেমন একটি ক্লিব, এই জায়গাটা দেখুন, যেমন একটি ক্লিব স্ত্রী জাতি সন্তান উৎপাদনে অক্ষম। ক্লিব জাতি বলতে যারা, সোজা বাংলা ভাষায় যারা হিজড়া, তাদের কথা বলছে। যেমন দুটি গাভী নিষ্ফলা মানে যে বাচ্চা দিতে পারে না, যেমন অজ্ঞ ব্যক্তি দেন নিষ্ফলা, তদ্রূপ বেদ জ্ঞানহীন ব্রাহ্মণ ব্রাত্য আচার ভ্রষ্ট নিষ্ফল। তার মানে বেদ জ্ঞান যদি না থাকে, তারা ওই ক্লিব জাতি মানে ওই হিজড়া বা নিষ্ফলা গাভীর ন্যায় সমান। তার মানে ওদেরকে হেয় করা হচ্ছে, একদিকে ওদেরকে বলা হচ্ছে ওরা ওদের মানে মোট কথা ওদেরকে হেয় করা হচ্ছে, এখানে হেয় হিসাবে ইউজ করা হচ্ছে। 116 ইহলোকে শৃঙ্গার চেষ্টা দ্বারা মোহিত করে পুরুষদের দূষিত করাই নারীদের স্বভাব। আবার বলছি, ইহলোকে পুরুষদের দূষিত করাই নারীদের স্বভাব। এই কারণে পণ্ডিত লোক স্ত্রীলোক সম্বন্ধে কখনোই অনবধান হন না। মানে স্ত্রীরা যে সুসজ্জা করে তা পুরুষদের দূষিত করার জন্য, মানে মেয়েরা করে পুরুষদের দূষিত করার জন্য। আর একজন পণ্ডিত কখনোই সেই দূষিত হন না, ওই দূষণ থেকে বিরত থাকেন। কিন্তু আমার জানা অনুযায়ী, আমি যা জানি সেই দিক থেকে দেখতে গেলে ম্যাক্সিমাম সাধু সন্ন্যাসীদেরই ক্যারেক্টার ঢিলা পাওয়া যায়। ইভেন আমি আমাদের পাড়ায় যে কাকিমার উল্লেখ করেছিলাম, সেই কাকিমার বড় ছেলে, সে দীর্ঘদিন অন্য এক নারীর সহিত বিবাহিতা বা প্রত্যাখ্যিত বিবাহিতা নারীর সাথে সম্পর্ক পরেও আবার বিবাহ করলেন, কিন্তু সেখানে কোনো প্রবলেম হয় না। কিন্তু আমরা যদি সেটা করি তাহলে আমাদের সমাজ সেটিকে মেনে নেয় না। আর যদিও এটিকে আমি হাইলাইট করতে চাই না, যে উদাহরণস্বরূপ আপনাদের বক্তব্যটা বললাম। সুতরাং আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় সমাপ্ত, পরে আবার দেখা হবে। ধন্যবাদ।